না, আমেরিকার মতো একটা শক্তিকে ইগনোর করার শক্তি আমাদের অন্তত নাই, এটুকু আমি মনে করি। প্রিন্স ভাই তো আমার সাথে একমত হবেন। না ঠিক, অফকোর্স। তো সবচেয়ে ডেঞ্জারাস যেটা ওই যে বললাম, ট্রাম্প সাহেবের চিঠিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর সময় তিনি বললেন তিনি আশা করেন যে বাংলাদেশ তার সাথে প্রতিরক্ষা চুক্তিতে যাবে। এখানে যতটুকু খবর বেরোচ্ছে দুইটা জায়গা তাদের আছে, একটা চুক্তির নাম জিসোমিয়া আর একটা হচ্ছে আকসা। 3 দিনে যে ফ্লাইট বন্ধ হয়েছে, এইখানে কিন্তু বেশিরভাগ সব শ্রমিক ছিল, তারা যেতে পাচ্ছেন না। তারা আদৌ যেতে পারবেন কি না? তাহলে এই যে শ্রম মার্কেট আমরা হারাচ্ছি, এই যে লোকগুলো যেতে পাচ্ছেন না, হাজার হাজার লোক, তো এগুলো তো আমাদের এক ধরনের ক্ষতি। কারণ আগের মতো তো এটা নাই, বোঝার জন্য বলি। যেমন ধরেন আমেরিকাকে কেন্দ্র করে বলি এটা একটা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, আগে ছিল রাশিয়াকে কেন্দ্র করে, তখন 14টা দেশ ছিল সমাজতান্ত্রিক, এবং সেটা ছিল একটা সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা। তার বাইরে কিন্তু আমরা ছিলাম তৃতীয় বিশ্বের দেশগুলো, আমরা সবাই মিলে একটা গড়ে তুলেছিলাম জোট নিরপেক্ষ আন্দোলন। বিষয়টা একটু হ্যাঁ, আমি ক্লিয়ার খুব করতেন। ছোট করে যদি বলি, যতটুকু আমরা খবরাখবর পেলাম, কারণ এই যে চুক্তির সব তো আমরা জানি না। দেখেন, সাধারণভাবে ছিল যে শুল্ক বাড়িয়েছে, আমরা তার সাথে কথা বলছি শুল্ক কমাবো, কিন্তু আসলে শুল্ক কমানোর বাইরে যেটা আছে যে তাদের অনেকগুলো চুক্তি, এবং সেই চুক্তিতে আমাদের কৃষি সহ অন্য জায়গায় যে সংকটের কথা আছে ইতিমধ্যে এটা প্রকাশিত। আমি সেই দিকে আর গেলাম না আলোচনার সময়ের বিবেচনায়। তার মানে সেটা আমাদের দেশের জন্য খুব শুভকর না। আমাদের যেমন ধরেন প্রসঙ্গক্রমে বলি, আমরা অনেক কিছু প্রযুক্তি এটা তো আমরা নেবই, কিন্তু আমরা নেব, আমাদের অনেক কিছু কিনতে হবে। কিন্তু আমাদের মতো দেশ কিনবো কোত্থেকে যেখানে আমি সস্তা পাবো, আমার সুবিধাজনক পাবো? কিন্তু তারা এমনভাবে চুক্তির মধ্যে আমরা আবদ্ধ করলো আমাদের গমও বেশি দামে কিনতে হবে, তেলও বেশি দামে কিনতে হবে। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেটা ওই যে বললাম, ট্রাম্প সাহেবের চিঠিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর সময় তিনি বললেন তিনি আশা করেন যে বাংলাদেশ তার সাথে প্রতিরক্ষা চুক্তিতে যাবে। এখানে যতটুকু খবর বেরোচ্ছে দুইটা জায়গা তাদের আছে, একটা চুক্তির নাম জিসোমিয়া আর একটা হচ্ছে আকসা। এবং আমরা যতটুকু জানি এই চুক্তির বিষয়ে, যেমন জিসোমিয়া এই চুক্তি মানে হচ্ছে একটা সামরিক গোপনীয়তা রক্ষা করার চুক্তি। তার মানে আলটিমেটলি যে কথাগুলো বেরোচ্ছে যে আপনি আমেরিকার কাছ থেকে কি কিনবেন না কিনবেন এইটা যেমন গোপন রাখতে হবে, এবং আপনি অন্য অনেকের কাছ থেকে কিনতে পারবেন না। তার মানে আপনাকে এইটার মধ্য দিয়ে পুরো সামরিক জালের মধ্যে সে আবদ্ধ করে ফেলানোর কাজ চলে যাবে, এই একটা। আরেকটা হচ্ছে আকসা, যে চুক্তি সেটা হচ্ছে লজিস্টিক সহায়তার নামে যেটা করবে সেইটার পৃথিবীর অন্য দেশগুলোতে যেখানে আছে তাতে দেখা যায় আলটিমেটলি এটা সামরিক ঘাঁটির মতোই ব্যবহার যাতে করতে পারে। মানে এই চুক্তি বলবে যে তোমাকে এই লজিস্টিক সাপোর্ট দিলাম, কিন্তু তুমি আমাকে এই সুবিধা দিতে হবে, এই কাজগুলো করতে হবে। এবং এইটা একটু খেয়াল করলে দেখবেন ওই যে ভাইরা যে সাংবাদিক, আমার ধারণা ওনাদের আরও বেশি এইগুলো খুঁজে বের করতে হবে, ওনাদের মাধ্যমেই তো খবর আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এখন যিনি রাষ্ট্রদূত আসার আগে এগুলো ওপেন, তিনি ওইখানে ওত করে আসছেন যে এই আমাদের যে বঙ্গোপসাগরকে নিয়ে এই যে অঞ্চল, ভূ রাজনৈতিক করে এটা অন্যতম গুরুত্বপূর্ণ, এবং এই অঞ্চলে অন্য দেশের অধিকার খর্ব করার দায়িত্ব তিনি পালন করবেন এবং আমেরিকান ডোমিনেশনটা বাড়াবেন। তার একটাই কারণ, এইটুকুই বলি কারণ ওনার কাছে নিশ্চয়ই আপনি শুনতে যাবেন, সেটাই যদি সেটা হচ্ছে ওই যে আপনি একটা ব্রিক্সের কথা বললেন, আমিও যেটা বললাম যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা, এবং উনি ঠিকই বলেছেন হয়তো নিকট ভবিষ্যতে দেখা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি ওইটা ছাড়া হয়তো মুক্তি নাই। তাহলে এইটা একেবারে সহজ করে বললে একদিকে ডলারের আধিপত্যের মধ্যে আছি, সেইখানে যদি অন্য একটা আধিপত্য করতে পারি, আমি অর্থনীতি, ডলার মিনস অর্থনীতি, সেই আধিপত্য গড়ে তোলার জায়গা যাতে না যেতে পারে তারা কিন্তু সেই প্রচেষ্টা গ্রহণ করবে। তো সেই প্রচেষ্টা গ্রহণ করলে জানেন যে ব্রিক্সকে নিয়ে একসময় বাংলাদেশ এক ধরনের পজিটিভ পজিশনে আগাচ্ছিল, এবং আমাদের দিক থেকেও পজিশন হচ্ছে ডলারের বিপরীতে এই ধরনের অনেক আধিপত্য গড়ে তোলার জায়গায় যাওয়া জরুরি, ওইটাকে ঠেকানোর জন্য হইলো বা ব্যালেন্সের জন্য হইলো। তারা এটা যাতে না করতে পারি বাংলাদেশকে এইভাবে আষ্টেপৃষ্টে বাঁধতে চায়, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে প্রচণ্ড অভিযোগ হচ্ছে তিনি আলটিমেটলি তাদের সার্ভ করতে চায়। আমি জানি না আজকের এই বিবৃতি একেবারেই তার হাতে ড্রাফট কেনা, এবং পুরো কিন্তু দায়িত্ব সরকারকেই নিতে হবে, এটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটেনি। ধন্যবাদ, কথা পরিষ্কার। আরিফুজ্জামান মামুন, যদি ভেবে শুরু করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বাঁধার যে একটা চিন্তা ভাবনা, যে চুক্তির কথা যেটা বলা হচ্ছে যে নিরাপত্তা চুক্তি, যদিও ওই চুক্তির মধ্যে 14টি বোয়িং বিমান কেনার বিষয়টাও রয়েছে, আপনি কি মনে করেন কিনা এই ধরনের শক্তিশালী বা যে দেশগুলো আষ্টে পৃষ্ঠে কাউকে বাঁধতে চাইলে তাই সেখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? আসলে আপনার যখন মানে নেগোসিয়েশন করার টুলস বেশি না থাকে, তখন আপনার এই ধরনের এতে জড়িয়ে পড়তে হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের একটি দেশ এবং একটি আমরা উন্নয়নশীল একটি দেশ, এই ক্ষেত্রে আরও বেশি সমস্যা আমরা ভুগি। আপনি যে চুক্তির কথা বললেন, দেখেন উনি মার্কিন যে রাষ্ট্রদূত এসছেন তার কথা বলেন, তার এজেন্ডা বা প্রত্যেক দেশের রাষ্ট্রদূত যখন আসেন তার একটা এজেন্ডা থাকে। উনি স্বাভাবিকভাবে আপনার দেশের
রাষ্ট্রদূতও আরেকটা দেশে গিয়ে চাইবে বাংলাদেশের ইয়ে বাড়ুক, ইনফ্লুয়েন্স বাড়ুক সেই দেশে বা এরকম, এটা চায়, এটা দোষের কিছু না। এখন কথা হচ্ছে আপনি বাড়তে দিবেন কিনা, সেই। একটা স্বাধীন দেশ হিসেবে আপনি বাড়তে দিবেন কিনা। সেই জায়গায় দেখেন আমরা কিন্তু এইভাবে যদি বলে বাড়তে দেওয়ার মতো শক্তি আমার আছে কিনা, বাড়তে না দেওয়ার মতো শক্তি না দেওয়ার শক্তি আছে না আছে কিনা, সেটা একটা বিষয়। কারণ হচ্ছে আপনাকে অনেকগুলো কারণে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে হবে। আপনার অনেক পোশাক খাতের বড় একটা মার্কেট আমেরিকা, তারপর হচ্ছে অনেক পণ্য, আমাদের পণ্যর বাজার আমেরিকা। স্বাভাবিকভাবেই আমাদের তো তাদের কত আমরা কিন্তু মাত্র কয়েকদিন আগেই কিন্তু চীনের সাথে একটি সামরিক ড্রোন নির্মাণ এতে প্রযুক্তি সহায়তা চুক্তি করেছি। এটা কিন্তু এক ধরনের সামরিক চুক্তি এবং জাপানের এটা সাথে। এই যদি এইটা আমরা বাস্তবায়ন যখন হবে, এটা বাংলাদেশ অনেক বেশিভাবে লাভবান হবে। মানে সীমান্ত নজরদারি সহ ড্রোন, যে সামরিক ড্রোনগুলো হবে, তো এটা একটা প্রযুক্তি হস্তান্তর একটা চুক্তি এবং এটা বাংলাদেশেই হবে এই কারখানাটা, এবং এই ড্রোন বাংলাদেশ উৎপাদন করবে এবং বাইরেও এটা রপ্তানির সুযোগ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে শুল্ক কমানোর জন্য বলছিলেন, দেখেন শুল্ক কমাইলে কিন্তু বাড়ালে কিন্তু আমাদেরই হতো। তখন আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করেছি এবং এই নেগোসিয়েশনের মূল ভূমিকা পালন করেছেন বর্তমানে যে পররাষ্ট্রমন্ত্রী। উনি বহুবার গেছেন, আমরা অনেক নিউজ করেছি, বৈঠকও হয়েছে। বৈঠক হয়েছে। আমরা এক ধরনের হচ্ছে গম কিনা, তারপরে বিমান কিনা থেকে, এবং তার বিনিময়ে আমরাও অনেক সুযোগ সুবিধা পেয়েছি। দেখেন আমেরিকা তার স্বার্থ চেষ্টা করেছে, আমরা আমাদের স্বার্থগুলো মানে যতটুকু রেখে অক্ষুণ্ণ রেখে করার চেষ্টা করেছি। সে আপনি বললেন না, ছোট দেশ হওয়ার কারণে আমাদের নেগোসিয়েশন টুলস বেশি না থাকার কারণে আপনার মাত্র 3টা মনে করেন পণ্য আছে, নিতে পারবেন বোয়িং বা আপনার যদি আরও অনেক রকম ব্যবসা বাণিজ্য থাকতো হয়তো আপনি আরও বেশি নেগোসিয়েশনের সুযোগ পেতেন। সেই জায়গায় দাঁড়িয়ে তবে এটা যে ওই যে বললাম না যে ট্রাম্পের এক ধরনের আগ্রাসী যে মনোভাব, মানে আমি সেরা বা আমেরিকা, ওইটার একটা প্রতিফলন। এবং এই যে ইরানের উপরে যেটা হচ্ছে, বাংলাদেশ শুধু না অনেক দেশের উপরে, আপনি ইন্ডিয়াকে একেবারে শুল করে দিয়ে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে, এটা আপনি জানেন। শুধু বাংলাদেশ কিন্তু না, সব দেশকে চুক্তি করতে হয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের চুক্তি করতে হয়েছে। সুতরাং বাংলাদেশও সেখানে একটা চুক্তি করেছে। এখন ওই যে আপনি দুইটাই যে ডিফারেন্স দেখেন কিনা, যে বাণিজ্যিক স্বার্থ হাসিল করা আর আষ্টে পৃষ্ঠে বাধা, এই দুইটার মধ্যে আপনি কি পার্থক্য আমরা দেখেন? আষ্টে পৃষ্ঠে বাধা পড়বো, এটাই তো স্বাভাবিক। কারণ আপনি তো, আমি বললাম না আপনাকে, যখন থাকবে নেগোসিয়েশনের টুলস কম থাকবে, আপনার সেটা উপাদান কম correct। থাকবে, তখন তো আপনি আষ্টে পৃষ্ঠে বাধ্য হবেন। আপনি আপনার স্বার্থ দেখবেন না চুক্তি করার সময়, যাতে আপনি বেশি স্বার্থ পান, বেশি পার্সেন্টেজ পান, এটাই হচ্ছে এটাই হচ্ছে তো ওই যে বোয়িং কিনা বা আমরা কিন্তু কিনতে চাচ্ছিলাম ফ্রান্স থেকে ইয়ারবাস। তো তখন থেকেই কিন্তু এই ইয়ারবাস যাতে না কেনা হয় বা এরকম একটা চলছিল। বিভিন্ন পত্রিকায়, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের এই শুল্কের নীতির আন্ডারে এসে আমরা এখন বোয়িং কিনতে বাধ্য হচ্ছি। ওদের কাছে যাচ্ছে। তো এটা তো বোঝা যায়, এটা বাণিজ্য একটা বিষয়, অনেক বড় ধরনের একটা বাণিজ্য। আমেরিকার সাথে বিশ্বের প্রায় সব দেশেরই এরকম বাণিজ্য আছে। আপনি তো তারা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বাধা চেষ্টা করছে, আমাদেরও চেষ্টা করা উচিত যে নিজেদের স্বার্থে বজায় রেখে কতটুকু আমরা আমাদের স্বার্থকে হাসিল করতে পারি, নিজেদের এটাকে বজায় রেখে এটা করা উচিত। আর একটা বলছিলেন যে এই যে একটা বিবৃতি যে বাংলাদেশ সরকার দিয়েছে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি, এটা দেখেন আমাদের আমরা মুসলিম দেশ হিসাবে আমাদের যে আবেগ বা অনুভূতির জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিবৃতিটা অনেকের হয়তো মনোভূত হয়নি। কারণ হচ্ছে ওইখানে কিন্তু উদ্বেগ জানানো হয়েছে এবং দুই পক্ষকেই সংযম প্রদর্শনের কথা বলা হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে, যাতে এটা দীর্ঘমেয়াদী আরও না হয়। আপনি প্রবাসীদের একটা কথা বলছিলেন, দেখেন গত 3 দিনে যে ফ্লাইট বন্ধ হয়েছে, এইখানে কিন্তু বেশিরভাগ সব শ্রমিক ছিল, তারা যেতে পাচ্ছেন না। তারা আদৌ যেতে পারবেন কি না, তাহলে এই যে শ্রম মার্কেট আমরা হারাচ্ছি, এই যে লোকগুলো যেতে পাচ্ছেন না, হাজার হাজার লোক, তো এগুলো তো আমাদের এক ধরনের ক্ষতি। কারণ উনি যেটা বললেন যে রেমিটেন্স কিন্তু পাঠাই এই শ্রমিক শ্রেণী। আমি এই যে দুবাই, কাতার, কুয়েত, পুরো মধ্যপ্রাচ্য, বাহরাইন আমি গিয়েছি, রিয়াদে গিয়েছি, এই সব জায়গাগুলোতে আমি দেখেছি যে সত্যিকার অর্থে যারা একদম শ্রমিক তারাই টাকাটা পাঠায়, আর যারা ধনী তারা ব্যবসা করে অন্য দেশের সাথে, মানে বাংলাদেশের সাথে তাদের কোনো ওইভাবে তারা করেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ তো রেমিটেন্স থেকে, আর যে বলেন ইরানের সাথে কিন্তু আমাদের ওইভাবে খুব বড় ব্যবসা নাই। কারণ কি জানেন,
ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা যে অর্থ লেনদেনের অসুবিধা হয়, আমরা কিন্তু ঘুরে ব্যবসা করতাম, তাও রপ্তানি, ওদেরকে আমরা পোশাক রপ্তানি করতাম বেশিরভাগ সময়, সেটা হচ্ছে 114 কোটি টাকার মতো। এটা ইরানের সাথে বেশি না মাত্র। সামান্য। কিন্তু আমরা দুবাই থেকে প্রথম আমাদের পোশাক যাই মেড ইন বাংলাদেশ দুবাইয়ের কোম্পানি আবার ইরানে করে, তো সেই জায়গাটাও আমরা হারাবো। প্লাস হচ্ছে যে হরমুজ প্রণালী যেটা বললেন, এটা যদি বন্ধ হয়, আমাদের জাহাজগুলো, তেলের জাহাজগুলো যদি ঘুরে আসতে হয়, স্বাভাবিকভাবে আপনাদের তেলের দাম বেড়ে যাবে। তো একটা তেলের বাজার আবার ইতিমধ্যে $100 অবশ্যই অতিক্রম করেছে। তো সেই যেগুলো জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতে পারি, বা বিশ্ব যারা মোড়ল আছেন তারা তাদের সুবুদ্ধি উদয় হবে এবং এই যুদ্ধটা হয়তো বন্ধ হবে। বেশ, ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স। এই বিষয়টা আসলে ইরানের সাথে আমরা যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ লাগে, তখন দেখেছি ইরানকে ড্রোন দিতে দেখেছি, হেল্প করতে দেখেছি। চীনও বেশ সরব ছিল আর কি রাশিয়ার সাথে। এখন কি মনে হচ্ছে ইরানের সাথে রাশিয়া, চীন তারাও কি এগিয়ে আসবে বলে মনে হয়? যদি উত্তর কোরিয়াও বলেছে যে তারা এগিয়ে আসবেন, আপনার কি মনে হয় রাশিয়া, চীন যদি এগিয়েও আসে, তাহলে পরিস্থিতি আর কোন দিকে যাবে বলে মনে হয়? না, আমাকে যদি বলেন প্রথমে আমরা এগিয়ে আসা কোনটা প্রত্যাশা করব, যেটা ভাই যেখানে শেষ করলেন, আমরা প্রথমে হচ্ছে যুদ্ধটা এনিহাউ বন্ধ চাই, এই জায়গাটা করতে হবে, তার যাতে অভিঘাত না ঘটুক। কারণ এইখানে জয় পরাজয় সবচেয়ে হচ্ছে ওইখানে কি হলো, তার থেকে বড় হচ্ছে অভিঘাতগুলো সাধারণ মানুষের মধ্যে পড়বে এবং আমাদের মতো দেশগুলো বিপদাপন্ন হবে। আমাদের এমনি মানুষ সংকটে, আমাদের দেশের মধ্যে মানুষ জানেন, প্রান্তিক মানুষ কি সংকট আছে, সেইটা আগে চাই। তা আমি সেই প্রত্যাশা করব যে ওই যে দেশগুলোর নাম বললেন, তারা তো অন্যতম ক্ষমতাধর, এরা অনেকেই ইতিমধ্যে আরও অনেক দেশও নিন্দা করেছে। এমনকি আমরা বলি ওই পুঁজিবাদী কাঠামোর মতো অনেকগুলো দেশও তারা করেছে, নরওয়ে থেকে শুরু করে অনেক দেশ দেখলাম। খোদ যুক্তরাষ্ট্র তো হ্যাঁ, বিক্ষোভ আর হয়েছে। বিক্ষোভ, জনগণের বিক্ষোভ কিন্তু হয়েছে। এটা কারেক্ট। আমি তো দেখি বাংলাদেশে যত মনে বিক্ষোভ করবো তার থেকে আমেরিকা লন্ডনে বিক্ষোভ করবো, বিক্ষোভ এটা বেশি। আগে হয়েছে, করবে। তাহলে আমি মনে করি যে প্রথমে তারা যুদ্ধ বন্ধের জন্য এগিয়ে আসুক, সেটা আমাদের প্রত্যাশা থাকবে জাতিসংঘ সহ। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা কালকে ওইটা করে সবাই শেষ হোক, ওরা বাজে মানুষ, ওটার পয়েন্টে যাচ্ছে না, এইটা জরুরি। সাধারণভাবে অবজারভেশন বলতে পারি, সেটা রাশিয়া অলরেডি তো তারা তাদের সহায়তামূলক কাজের মধ্যে আছে, যদিও ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে তাদের একটা নাস্তানুবোধ অবস্থা, এটা কিন্তু বোঝাই যায়। কারণ ওরা যাই বলুক না কোনো ঘটনাচক্রে, আমি গত বছরই তো একটা প্রোগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই যে ফ্যাসিবাদ বিরোধী বিজয়ের 80 বছরের একটা প্রোগ্রামে গেছিলাম। যাওয়ার পরে মস্কোতে দেখলাম যে তাদের ওইখানে এমনকি ক্রেডিট কার্ড সহ অনেক কিছু, ফেসবুক বন্ধ। তাহলে ঘটনাটা কি? যুদ্ধের অভিজ্ঞতা স্বাভাবিক, তরুণরা তারা যুদ্ধে কি বলে যে সামরিক বাহিনীতে ন্যায় বলে অনেকে সামনের দিকেও থাকে না। মানে আমি বলি যে তাহলে ইন্টারনেট একটা যুদ্ধের অভিজ্ঞতা কিন্তু ওদেরও পড়ে। সুতরাং নর্মাল পরিস্থিতি তারা হয়তো যত সহায়তা করতে পারতো ততটুকু পারবে কিনা আমি সন্দেহ করি। চীন তো অলওয়েজ তার একটা ভিন্ন পজিশন নিয়ে চলে, তার বিজনেস অনেক কিছু ধরি মাছ নাসুই পানি এরকম হয়তো থাকে। কিন্তু আমি ধারণা করি যে তারা যে কোনোভাবে হোক, চীন, রাশিয়া এবং আরও অনেকে, তারা মানে ইরানের এ ধরনের হামলার বিরুদ্ধে অবস্থান নেবে। পয়েন্ট সেটাই, এই জায়গায় অবস্থান নেবে। আর একটা অবস্থান, এটা আমি আশা করি দৃঢ়তার সাথে নেওয়া দরকার। কারণ ইরানে বলেছি, যে কোনো দেশের শাসক গোষ্ঠী অত্যাচারী, স্বৈরাচারী যাই ঘটুক না কোনো, দেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে, তারাই করবে। ওই রেজিম চেঞ্জ, মানে রেজা শাহ পাহলবিকে 79-এ যেভাবে উৎখাত করা হলো, তার ছেলেরা এসে আবার বসবে এবং সে বলতেছে আমার সব রেডি। আর ট্রাম্পও বলতেছে যে আমি তো পরিস্থিতি করে দিছি, তুমি এখন তোমার কাজটা করো। তার মানে এই যে প্রত্যক্ষ মদতে এই ধরনের অগণতান্ত্রিক ঘটনা, এই লং টার্ম এটা ভালো হয় না। আপনি সিম্পল আলোচনা আমরা করছি না, কিন্তু আফগানে দেখলেও কিন্তু দেখবেন ওটা কিন্তু শেষ মুহূর্তে ওই সুযোগটা হয় না ওই ধরনের কারোর ক্রীড়ানক হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করে। তা আমি মনে করি, কারণ আগের মতো তো এটা নাই, বোঝার জন্য বলি। যেমন ধরেন আমেরিকাকে কেন্দ্র করে বলি এটা একটা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, আগে ছিল রাশিয়াকে কেন্দ্র করে, তখন 14টা দেশ ছিল সমাজতান্ত্রিক এবং সেটা ছিল একটা সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা। তার বাইরে কিন্তু আমরা ছিলাম তৃতীয় বিশ্বের দেশগুলো, আমরা সবাই মিলে একটা গড়ে তুলেছিলাম জোট নিরপেক্ষ আন্দোলন। মানে ন্যাটো জোটেও নাই, ওয়ার্সো জোটেও নাই, কিন্তু মুক্তিকামী মানুষ। আমরা যখন সংগ্রামগুলো করতাম, আমরা দেখতাম সাম্রাজ্যবাদ যখন আঘাত করত, মুক্তিকামী মানুষের পক্ষে সমাজতান্ত্রিক বিশ্ব দাঁড়াতো। আমাদের মুক্তিযুদ্ধ আপনি দেখলে দেখবেন। তা আজকে সেই ধরনের একটা বিশ্ব ব্যবস্থা হিসাবে যেহেতু এই দেশগুলো একসাথে দাঁড়াচ্ছে না, হয়তো বেশি আমরা আশা করব না, কিন্তু আমরা তারপর আশা করব অন্ততপক্ষে যুদ্ধ বন্ধের জন্য। এবং অন্যায় অনৈতিকভাবে যে হামলা করতেছে
সেইটার জন্য যতটুকু যাকে যেভাবে সহায়তা করা দরকার এই দেশগুলো করবে। তবে আমি বেশি আশাবাদী হওয়ার কিছু দেখছি না যে তারা ইরানকে এমন কিছু সহায়তা করবে তার মধ্য দিয়ে ইরান কিছু অনেক কিছু করে ফেলবে, সেই আলামত ইতিমধ্যে কিন্তু এটা দেখা যায়নি। একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি, ভাই এখানে উল্লেখ করছেন, কথা তো ঠিকই যে তারা সকালবেলায় মিটিংটা করলো, এই ধরনের যুদ্ধের তো কতগুলো ব্যাপার আছে, সেইখানে অভ্যন্তরে কি সিআইএর এজেন্টের পরিমাণ এরকম সব তারা খবর পেয়ে চলে গেল? এইগুলো কিন্তু তারা করে, আমরা জানি, আমাদের দেশেও খবর আমরা পাচ্ছি না। ভেনেজুয়েলাতে কি ভেনেজুয়েলাতে একই ঘটনা। তার মানে ঘরে ঘরে আজকে এই ধরনের অপশক্তি আছে। সেইটা কথাটা এই জন্য বললাম, আমাদের মতো দেশ যেখানে সংকটের মধ্যে, যেমন উনি সব পজিশন থেকে বললেন যে আমাদের যখন নানা ধরনের উইপেন্স থাকে না, এগুলো করার আমাদের আর থাকে না, উনি কারেক্টলি অ্যাপ্রোচ করেছেন। কিন্তু একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের দেশের জনগণকে ঐক্যবদ্ধ রেখে আমাদের যতটুকু পারি সে তো রক্ষার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন করে রাখি যে যদি এই ধরনের শক্তিধর দেশগুলো কাউকে আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা করলে সেখানে দেশপ্রেম কতটা তার এর বিরুদ্ধে শক্তিশালী হতে পারে? না, আমি মনে করি একমাত্রই দেশপ্রেম পারে ভাই, অন্য কিছু পারবে না। আমি প্রসঙ্গক্রমে একটু ছোট করে বলি, কারণ আমি জানি না কত সময় পাবো, একদিন কথা বলি। শোনেন, 1 মিনিট একটা কথাই শেষ করি। দেখেন, আমেরিকার পাশে একেবারে কিউবা একটা ছোট দেশ। কিউবা সম্পর্কে অনেকে হয়তো জানেন, আমি গত 2-3 বছর আগেই সারা বিশ্বের প্রতিনিধিরা ছিল, আমেরিকার কমিউনিস্ট পার্টির প্রতিনিধি ছিল, ইসরায়েলের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি ছিল, আরব দেশের প্রতিনিধি ছিল, সমস্ত দেশের 104টা দেশের প্রতিনিধির উপস্থিত একটা সভায় আমি গেছিলাম আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য। তারা ঠিকই ইকোনমিতে বিরাট বিপদে আছে, কারণ তাদের উপরে যে ধরনের আক্রমণ কোভিডের সময়, ওইখানে আপনি কি বলে যে ট্যুরিস্ট ছিল না, কিন্তু তারপরে আছে কেন জানেন? যে কোনো সংকটেরও জনগণের কাছে খোলামেলা বলে, কম খেতে পারছি বলে, তারা শিক্ষা আর চিকিৎসাটা ঠিক রেখে অন্য জায়গাগুলো প্রায় রেশন সিস্টেম করতেছে। একমাত্র আছে যে কোনো ঘটনায় আমি দেখেছি রাষ্ট্রপতি থেকে শুরু করে জুনিয়ররা জনগণের কাছে যায়। আমি একই চেয়ারে দেখেছি, আমি রাষ্ট্রপতি ভবনে প্রোগ্রামে দেখলাম যে সেম চেয়ার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিসের সেম চেয়ার, এবং চেয়ারটা মিনিমাম 20 বছর পুরনো, পাল্টায়নি, কিন্তু পাল্টাচ্ছে শিক্ষা এবং ওই জায়গায় যায়। তার মানে বলছি দেশপ্রেম জাগ্রত করে তারা তাদের রক্ষা করতে পারছে। সেইটুকু না করতে পারলে এইখানে দালালের জন্ম হবে, এবং নিজের ক্ষমতা রক্ষা করার জন্য দেখবেন এই দালালিটাই প্রধান। ধন্যবাদ, যেটা সার্বভৌমত্ব আরো ক্ষুণ্ণ করবে। আরিফুজ্জামান মামুন, এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চান কিনা? যদি আমরা দেখেছি দেশপ্রেম যদি হয় বা একসাথে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, যে কোনো কাউকে সরানো যায়, সেই ইতিহাস তো আমাদের তৈরি হয়েছে, যেটা আমরা দেখেছি 5 আগস্টে। এখন আপনি কি মনে করেন, যদি আমেরিকার মতো শক্তিধর দেশগুলো যদি আমাদের আষ্টে পৃষ্ঠে বাঁধতে চায়, আমাদের দেশপ্রেম কতটা তাদের বিরুদ্ধে শক্তিশালী উঠতে পারবে বলে মনে হয়? এটা হচ্ছে দেশপ্রেমটা তো অনেক দিনের চর্চার বিষয়। দেশপ্রেম তো একদিনে গড়ে ওঠে না, বা একটা সমাজের ভিতরে দেশপ্রেমটা জাগ্রত করতে হয়। প্রিন্স ভাইদের মতো কিছু মানুষদেরকে দায়িত্ব নিতে হয় যে এই দেশপ্রেমটা জাগ্রত করার জন্য। আপনার দেশপ্রেম বেশ একরকম, আমার কাছে দেশপ্রেমটা আর একরকম। এই সব দেশপ্রেমগুলো যখন একই মোহনায় মিলিত হবে, তখনই আপনি একটা কঠিন সিদ্ধান্ত নিতে, শাসক শ্রেণী তখন তো একটা কঠিন সিদ্ধান্ত নিতে মানে উৎসাহ বোধ করবে যে না, এটা আমার দেশের পক্ষে না। কিন্তু আমাদের নিজেদের ভিতরেও একটা দ্বিধাদ্বন্দ্ব আছে বা বিভক্তি আছে, দেশপ্রেমের রকমফের আছে। তো এই কারণে এটার সাথে রহিম হোসেন প্রিন্সের একটা কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কিউবাতে উনি যা দেখে আসছেন, যিনি বললেন যে সবার একই চেয়ার, সবাই মানে নিজেদের স্বার্থটাকে সংকুচিত করেছে, বাট দেশের মানুষকে শিক্ষা স্বাস্থ্যের দিকে এগিয়ে সে সম্প্রসারণ করেছে। এই বিষয়টা, এই ধরনের বিষয়গুলো বাংলাদেশে দেখা যাবে কিনা? আমি বলি দেখা যাবে না সেটা না, কিন্তু কিউবার পরিস্থিতি বা তার বাস্তবতা একরকম, বাংলাদেশের পরিস্থিতি বাস্তবতা আরেক রকম। তো এটাই স্বাভাবিক। তো এইগুলো আপনাকে বিচারের মধ্যে নিতে হবে। কারণ আপনি খুব দেশপ্রেমিক হয়ে বললেন যে না, আমি আমেরিকার সাথে কোনো ধরনের চুক্তিতে যাব না, আমার দেশের এর সাথে, তো সেটাও যেমন অবাস্তব, আবার ইগনোর করার সুযোগ তো নাই। না, আমেরিকার মতো একটা শক্তিকে ইগনোর করার শক্তি আমাদের অন্তত নাই, এটুকু আমি মনে করি। প্রিন্স ভাই তো আমার সাথে একমত হবেন। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে যেটা, যে জনগণের স্বার্থকে যতটুকু পারা যায় অক্ষুণ্ণ রেখে আমাদের এই দেশগুলোর সাথে আমাদের ডিল করাটা আমাদের মনে হয় সবচেয়ে সেই মেধাভিত্তিক ডিল করবার জন্য আমরা কতটুকু উপযুক্ত, সেটা আমি আপনার কাছ থেকে একটু জানতে। না, আমরা বাঙালি মেধাবী, হ্যাঁ, বাংলাদেশের মানুষ অনেক মেধাবী, হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু করতে হয়। প্রিন্স ভাইদের মতো মানুষরা আছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের ভিতরেও অনেক মেধাবী মানুষ আছেন নিশ্চয়ই, প্রিন্স ভাইটা অস্বীকার করবেন না। কিন্তু
ওই যে পরিস্থিতি বা সুযোগ বা দল সঠিক সময়ের যদি দল সমর্থনের কারণে এরকম মেধাবী লোকদেরকে আমরা কি জায়গা দেই বা এটা তো ইতিহাস কি এটা তাই বলে? না, এটা তো একটা ভিন্ন আলোচনা, হ্যাঁ, যে দলগুলো মেধাবীদের দিচ্ছে কিনা, সেটার সাথে এই বিষয়গুলো রিলেট করা যাবে না। এটা আবার ভিন্ন আলোচনা। যদি অন্য কোনো দিন সুযোগ থাকে তখন হয়তো আলোচনা করা যাবে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে মেধাবীরা জায়গা পাচ্ছে কিনা, সেটা আবার ভিন্ন আলোচনা বা ভিন্ন কিন্তু বাংলাদেশে মেধাবী আছে, মেধাবী আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছেন, যার কারণে বাংলাদেশটা এখনো বাংলাদেশ হিসেবে টিকে আছে। না হলে বাংলাদেশ হিসেবে টিকে থাকতো না।